নমস্কার, সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকের ব্লগটি শুরু হচ্ছে রবিবারের সকালের বাজার দিয়ে। সকাল সকাল সবাই মিলে বাজার চলে গিয়েছিলাম, কারণ পুরো দিনটা জুড়ে ছিল অন্যরকম প্ল্যান। মাম্মা দাদু ঠাম্মি চলে যাওয়ার পর, জন্মদিনের পর ওর মনটা একটু ভারী হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম রবিবার যখন পেয়েছি তখন ওকে নিয়ে একটু কাছে পিঠে ঘুরে আসা যাক। তাই জন্য বাজার, আর রবিবার ছাড়া তো বাজার তোলা যাবে না, কারণ সারা সপ্তাহের বাজারটা আমাদের রবিবারই হয়। ওই জন্য বাজারটা করে নিয়ে এসে তারপর বাকি প্ল্যানটা আপনারা দেখতে পাবেন। তো আমাদের প্ল্যান ছিল বাড়ি এসে স্নান সেরে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম কর্ণনগর মন্দির। মেদিনীপুরে কর্ণনগর মন্দির খুব বিখ্যাত, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখি। পশ্চিম মেদিনীপুর থেকে সড়ক পথে উত্তর দিকে কর্ণনগর মন্দির প্রায় 10 থেকে 12 কিমি। আমরা বাইক গিয়েছিলাম, বেশি সময় লাগে না। ভাদুতলা হয়ে আমরা ডান দিকে ঘুরে গিয়েছিলাম। আর দিনটি ছিল অপূর্ব সুন্দর, একদম ঝকঝকে শরতের আকাশ, মানে আকাশ বলে দিচ্ছিল, মনে করিয়ে দিচ্ছিল যে মা দুর্গা আসছে, আর খুব বেশি দেরি নেই। তো যাই হোক, খুব ভালো দিন ছিল। আমরা বাইকে করে অনেকটা পথ গিয়েছি, বেশ ভালোই কেটেছে, রাস্তায় কোনো রকম কোনো অসুবিধে হয়নি। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়ে ওখানে বাইক স্ট্যান্ড আছে প্রচুর জায়গা জুড়ে, অনেকটা এলাকা জুড়ে, কোনো রকম কোনো অসুবিধে নেই যানবাহন রাখার, কেউ গাড়ি করেও যেতে পারেন। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি, প্রায় নয়, আমরা পৌঁছে গিয়েছি। তো এখানে বাইক স্ট্যান্ড করার জায়গা রয়েছে। তারপরে গেটে ঢুকেই বাঁ দিকে ঘুরলে আমরা একটা ছোটোখাটো পুজোর বাজার দেখতে পাবো। আর এই হচ্ছে মন্দির, রাঢ় অঞ্চলের মা মহামায়ার পুজো খুব বিখ্যাত। আপনারা যারা এদিকের বাসিন্দা বাঁকুড়া মেদিনীপুরের তারা জানেন মা মহামায়া এখানে কতটা জাগ্রত। তো আমি যদিও কোনো ট্যুর গাইড নই, তবুও যারা নতুন দেখছেন তাদের জন্য বলে রাখি, ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারে আসবে। আমি চেষ্টা করব এখানের সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং এখানে চাইলে আসতে পারবেন। পশ্চিম মেদিনীপুরে যারা আসবেন তারা অবশ্যই একবার মায়ের মন্দিরে দর্শন করে যাবেন। তো এই হচ্ছে পুজোর জায়গা, মানে পুজোর জিনিস নেওয়ার জায়গা। এই সামনে কিছু দোকান রয়েছে, কারণ অনেকেই সকাল থেকে গিয়ে দুপুরের পুজো হয়, পরপর পুজো হতে থাকে, তো অনেকে দুপুরের ভোগ পাওয়ার আগে খিদে পেয়ে যেতে পারে, কারণ সকাল থেকে উপোস করে অনেকেই পুজো দেয়, যার জন্য এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। পুজোর জিনিস কেনা হলে সামনেই যে দোকানগুলো সেগুলোতে লুচি, ডালপুরি, ঘুগনি, এমনকি চপ মুড়িরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ চান এখানে সকালের জলখাবার খেতে পারেন এসে। তো আমি এখন মন্দিরের ভেতরে যাচ্ছি পুজোর জন্য যাবতীয় কিছু জিনিস কিনে। এখানে ঢুকে, এটা এন্ট্রি গেট, এবার এই গেটে ঢুকে বাঁ দিকে কুপন কাটার জায়গা। এখানে টেবিল চেয়ার নিয়ে কিছুজন বসে আছে। তো এখানের নিয়মটা হচ্ছে যে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনারা দুপুরের ভোগ খেতে চান। এবার সেই অনুযায়ী সেখানে ব্যবস্থা করা হয়। এবার আপনি আগেই চলে গিয়ে থাকলে, মানে সকাল থেকে যদি চলে যান দিয়ে কুপন কাটেন তবুও হবে, কিন্তু আমরা যেহেতু 11টা 12টার দিকে পৌঁছাবো, 1টা থেকে ভোগ খাওয়া শুরু হয়, যার জন্য আমাদেরকে সকালে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এরকম আসতে চাই, ভোগ নিতে চাই দুপুরবেলায়, তার জন্য 8:30টার মধ্যে ফোন করে দিতে হবে। আর যদি নিজেরা চলে যান তাহলে তো কুপন কেটেই নিচ্ছেন। আর 12টার সময় পৌঁছে সেখানে কুপনের টাকাটা দিয়ে কুপনটা কালেক্ট করে নিতে হবে। বেলা 1টা থেকে খাওয়া শুরু হয়। তো এই হচ্ছে ঠাকুর দালান, সামনে মায়ের মন্দির, পাশে শিব মন্দির, মহাবীরের মন্দির, আরও অনেক রকম, আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো। তো চলুন আগে পুজোটা দিয়ে ফেলি। একটা পুজো অলরেডি হচ্ছে, তারপরে আমাদের
টার্ন। আমরা তারপরে পুজোটা দিয়ে খানিকক্ষণ আপনাদেরকে তখন মন্দিরটা ঘুরে ঘুরে দেখিয়ে দেব। আমরা মা মহামায়ার কাছে চলে এসেছি, তো পুজোটা দিয়ে নিই, তারপর বাকি কথা পরে বলছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব বেশি ভিড় ছিল না, মানে সকাল থেকে পুজো হতেই থাকে, তারপর 1টার সময় ভোগ নিবেদনের পর পুজো বন্ধ হয়ে যায়, আবার তখন সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা। এখানে দর্শনার্থীরা পুজোর পরে মায়ের পুজোর দালানে মায়ের সামনে বসে প্রসাদ গ্রহণ করার জন্য জায়গা করে দেওয়া আছে, জলের ব্যবস্থা আছে, কোনো রকম কোনো অসুবিধে নেই। আমরা পুজোর আশীর্বাদ, পুজোর প্রসাদ সবটা নিয়ে মন্দিরটা ঘুরতে গিয়েছিলাম। মাম্মাকে এর আগে নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু তখনও বড্ড বেশি ছোট ছিল। এখন যে খুব বেশি বড় হয়ে গিয়েছে সেটা নয়, তবে এখন দেখলে অনেকটাই মনে থাকবে। চলুন আপনাদের আমাদের কুপনগুলো একটু দেখাই। তো এখানে মানে 3 বছরের ঊর্ধ্বে কুপন নিতে হবে, তো তবুও আমরা আমাদের মেয়েদের নিইনি, কারণ মেয়ের 5 বছর হলেও মেয়ে যতটা পরিমাণ এখানে খাবার দেয় ততটাও খেতে পারবে না, নষ্ট করবে, যার জন্য আমরা দুজনের 2টো কুপন নিয়েছি। তো পার হেড এখানে কুপন হচ্ছে 55 টাকা। যাই, এবার চলুন পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই। তো বাঁদিক দিয়ে নেমে গেলেই এখানে একটা বড় গাছ আছে, আপনারা প্রায় প্রত্যেকটা মন্দিরেই দেখতে পাবেন এরকম একটা ইচ্ছে পূরণের গাছ থাকে। বলে যে একটা সুতো বেঁধে নিজের ইচ্ছেটা ওখানে বেঁধে দিলে পরে আপনার সেই ইচ্ছে পূরণ হলে মায়ের কাছে বলে গেলে তারপরে এসে আপনার সেই ইচ্ছে পূরণ হলে সুতোটা খুলে দেওয়ার কথা কথিত আছে। আমি এর কতটা মানে বিশ্বাসযোগ্য আমি জানি না, মানে আমি এরকম কিছু করিনি এখনো পর্যন্ত। তো যাই হোক, তারপর এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের পাশেই রয়েছে বজরংবলী মন্দির। প্রত্যেকটা মন্দিরই একই ডিজাইনের, খুব সুন্দর। মহাদেবের মন্দিরে ওঠার আগেই দেখলেন নন্দী মহারাজের বিগ্রহ রাখা আছে, মানে ওখানে আবার বলে যে কানে কানে বলে দিলে আপনার ইচ্ছেটা সরাসরি মহাদেবের কানে পৌঁছাবে, এটাও কথিত আছে। সবই আমরা এগুলো মুখে মুখে শুনে থাকি, এর কতটা গ্রহণযোগ্যতা কতটা বিশ্বাসযোগ্যতা কেউই প্রমাণ দিতে পারবে না। তো এখানে তারপরে একটা খুব বড় ফাঁকা জায়গা রয়েছে, খুব রোদ থাকলে আপনি বসতে পারবেন না, কিন্তু আধো আলো ছায়াতে ভীষণ সুন্দর, বাচ্চাদের খেলার জন্য খুব উপযুক্ত। তারপর এই রাস্তা দিয়ে নেমে গেলে বজরংবলী মন্দিরে উঠব। চলুন তাহলে এবার অন্নভোগ গ্রহণ করা যাক। তো অন্নভোগ গ্রহণ করার জন্য মহামায়ার মন্দিরের ঠিক বাঁদিকের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এখানে পাকশালা দেখতে পাওয়া যাবে। তো এখানে আদৌ এখন রান্না হয় না, যখন মহোৎসব হয় তখন সেখানে রান্না হয়। তো এখানে এসে বিশাল বড় খাওয়ার জায়গা আছে, এখানে সবাই আমরা হাত ধুয়ে বসে পড়লাম। ঠিক 1টা বাজলে 1টা থেকে 1:30 বাজার পর এই গেটগুলো খোলা হয়, আর ভেতরে প্রায় 100 জন মতন খেতে পারবে বসে, দুদিকেই আছে। তো যেহেতু অত ভিড় ছিল না তাই একদিকের গেটই খোলা হয়েছিল। আমরা প্রায় এখানে মোটামুটি 50 জন মতো ছিলাম সেদিন। তো এখানে আমরা বসে পড়েছি সকলে। তো প্রথমে পাতা দেওয়ার পর দিয়েছিল কুঁদরি বা কেন্দুরি, যে যেভাবে চেনেন, এইসব দেশে এটার প্রচলন খুব রয়েছে। তো সেটা ভাজা, জর্দা পোলাও, খিচুড়ি, একটা 5 মেশালি সবজি, চাটনি, পায়েস, ভীষণ সুস্বাদু ছিল। যে কোনো ভোগ গ্রহণেই আমার মনে হয় এই রকম টেস্ট থাকে,
ও নিজেরা বানালে কিন্তু থাকে না। তো আমি এই পোস্টারগুলো ছবি নিয়েছি যারা নতুন আসবেন তাদের জন্য। আর এখানে সেই বলছিলাম কুপন কাটার টেবিলটা, সেইটা ঘন কালো হয়ে মেঘ উঠেছিল, আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ব, কিন্তু ভাবতে ভাবতেই মুষলধারে বৃষ্টি চলে এলো। টানা 1-1.5 ঘন্টা আমরা ওখানে বসে ওয়েট করেছি। কিছু করার নেই, বাচ্চা ছিল সাথে, নইলে ভিজে ভিজে আসা যায়। তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে মোটামুটি 1 ঘন্টা রেস্টের পরেই মাম্মাকে নিয়ে মাম্মার বাবা আবৃত্তি স্কুলে চলে গিয়েছিল, কারণ সেখানে তার টিচার্স ডের প্রোগ্রাম ছিল, সেখানে আবৃত্তি বলেছিল। তারপর আমরা গণেশ চতুর্থীর দিন, পরের দিন ছিল সেই দিনটা বলে সন্ধ্যাবেলা ঠাকুর দেখে এলাম। মেদিনীপুরের কিছু ঠাকুর দেখে। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।